প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যার সমাধানে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা চালাতে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সাংবিধানিক আইন মেনেই এই পদক্ষেপ। উত্তরবঙ্গের সুখিয়া পোখরির কাছে মাছথোড়ায় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ। বিজেপি এর জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। বাংলাদেশের জলসীমা অতিক্রমের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে সেদেশের নৌবাহিনী। আজ ভূত চতুর্দশী, রীতি মেনে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় জ্বালানো হবে 14 প্রদীপ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শহীদ বিপ্লবী মাতঙ্গিনী হাজরার 156তম জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 22 বছর পর মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার সব রকমের প্রয়াস চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভোট ব্যাংকের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হচ্ছে। পাশাপাশি ওই দুই রাজ্যে ভূ প্রকৃতিগত কারণেও কাঁটা তারের বেড়া দেওয়া কিংবা 24 ঘণ্টা নজরদারি সম্ভব হয় না, এমন পরিস্থিতির সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শনাক্ত করার দায়িত্ব যে প্রশাসনের কাঁধে রয়েছে, তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এছাড়াও অনেক ক্ষেত্রেই অনুপ্রবেশকারীদের ভুয়ো নথিপত্র তৈরি করে দেওয়ার কাজও রাজ্যগুলির শাসক দল করছে বলে অভিযোগ করেছেন শ্রী শাহ। গুজরাট, রাজস্থান, অসমের মতো রাজ্যগুলিতে বিজেপি সরকার থাকার কারণেই সেখানে অনুপ্রবেশ হয় না বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোধে জনসাধারণের কাছে তৃণমূল কংগ্রেস সরকার পরিবর্তনের আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ভোটার তালিকায় স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এসআইআর একান্তভাবে প্রয়োজন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর না হলে নির্বাচনও সম্ভব নয়। অন্যদিকে বিহারের মতো এই রাজ্যেও সঠিকভাবে এসআইআর রূপায়িত হলে তৃণমূল কংগ্রেসের ক্ষমতাচ্যুত হওয়া সময়ের অপেক্ষা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। কংগ্রেস রাজ্যে এসআইআর নিয়ে ফের সর্বদলীয় বৈঠকের দাবি তুলেছে। গতকাল কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর বলেন, এসআইআর নিয়ে স্বীকৃত রাজনৈতিক দলগুলির মতামত গ্রহণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই একতরফা পদক্ষেপ নিলে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হতে পারে। 2011 সালে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকেই রাজ্য সরকারের অধীনে স্বশাসিত সংস্থা হিসেবে জিটিএ পাহাড়ের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা সহ নানা ক্ষেত্রে কাজ করছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গোর্খাল্যান্ড সমস্যার সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পূর্বতন সহকারী জাতীয় উপদেষ্টা তথা বিএসএফ এর প্রাক্তন ডিআইজি পঙ্কজ কুমার সিংকে নিযুক্ত করেছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সাংবিধানিক আইন মেনেই কেন্দ্র মধ্যস্থতাকারী নিয়োগ করেছে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে গতকাল কালীপুজোর উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সঠিকভাবে ভারত সরকার একজন মধ্যস্থতাকারী অ্যাপয়েন্ট করেছে, রিটায়ার্ড আইপিএস কে। তার দায়িত্ব ত্রিপাক্ষিক আলোচনা শুরু করা, স্টেক হোল্ডার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। সংবিধানে নিয়ম মেনে করেছে। মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না, হবেও না। সংবিধান সর্বোপরি। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর ফেরার পথে সুখিয়া পোখরির কাছে মাছথোড়ায় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রিম্ভিক এবং লোধামায় ধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ে বলে অভিযোগ, যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কনভয়ের অন্য একটি গাড়িতে গিয়ে লাগে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সাংসদ জানিয়েছেন, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগ হবার
হওয়ার পরেই এই হামলা অত্যন্ত সন্দেহজনক। পাহাড়ে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজু বিস্তার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি অভিযোগ করেন, শাসক দলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বাংলাদেশের জলসীমা অতিক্রমের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে সে দেশের নৌবাহিনী। এফপি শুভযাত্রা নামে ওই ট্রলারটি দক্ষিণ 24 পরগনার কুলতলির শানকিজাহান থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করে। মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকার কাছে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ট্রলারটিকে আটক করে। এরপর মোংলার দিগরাজ নৌঘাটিতে নিয়ে যাওয়া হয় মৎস্যজীবীদের। ট্রলারে থাকা ইলিশ সহ প্রায় 10 মণ মাছ রাতেই মোংলার ফেরিঘাটে নিলামে বিক্রি করা হয়েছে। বিদেশে কাজের সন্ধানে গিয়ে প্রতারণার শিকার হওয়া রাজ্যের 11 জনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে। এক অসাধু নিয়োগ সংস্থা কাজ পাইয়ে দেবে বলে তাদের ওমানে নিয়ে যায়। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকাও নেয় সংস্থাটি, কিন্তু সেখানে গিয়ে ওই ব্যক্তিরা কোনো কাজ পাননি। পণ্য পরিষেবা করেন নতুন হারে কমেছে বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিসের দাম। উৎসবের মরশুমে বেড়েছে কেনাকাটা। প্রাক্তন সেনাকর্মী বিশ্বনাথ মণ্ডল জানালেন, নতুন টিভি কিনতে গিয়ে তিনি অনেকটাই লাভবান হয়েছেন। কেন্দ্র সরকারের এই যে জিএসটি যে কম করে দিয়েছে তাতে আমরা খুবই উপকৃত পেয়েছি। পুজোতে বাড়ির একটা টিভি দরকার ছিল, সেই জন্য আমি টিভিটা কিনলাম। দেখলাম বিলে তো অনেকটাই জিএসটি কম পেলাম, তাতে আমি খুবই উপকৃত হলাম। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ ভূত চতুর্দশী। যদিও পঞ্জিকা মতে ধনত্রয়োদশী তিথি থাকছে বেলা পর্যন্ত। গৃহস্থ বাড়িতে আজ সন্ধ্যায় 14টি মাটির প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে। ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধে আজ ভেষজ সমৃদ্ধ 14 শাক খাবার চল রয়েছে বাংলার ঘরে ঘরে। আজ পয়লা কার্তিক, পিতৃপুরুষের উদ্দেশ্যে আকাশদীপ জ্বালানো শুরু হবে এদিন থেকে। আগামীকাল অমাবস্যা তিথিতে দেবী শ্যামার আরাধনার আয়োজন করা হচ্ছে। এদিকে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি উপলক্ষে রাজ্য জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। উৎসবের প্রস্তুতিতে রাজ্যে যখন সাজো সাজো রব, তখন আশঙ্কা বাড়াচ্ছে বায়ু দূষণের হার। বিশেষ করে জনবহুল কলকাতা মহানগরীতে বায়ু দূষণের হার ঊর্ধ্বমুখী। একটি প্রতিবেদন। কালীপুজো ও দীপাবলির উৎসবে নিষিদ্ধ হয়েছে শব্দবাজি, কিন্তু আপাত নিরীহ আতশবাজি কি সব দিক থেকে নিরাপদ? দূষণপ্রবণ জনবহুল শহরে পরিবেশের উপর এর বিরূপ প্রভাব ইতিমধ্যেই প্রমাণিত। এই তত্ত্বকে আরও উস্কে দিয়েছে দীপাবলির দুদিন আগে কলকাতায় বাতাসের গুণগত মানের নিম্নমুখী হার। গতকাল শনিবার কলকাতার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স উদ্বেগজনকভাবে নেমে গিয়েছে। শহরের দক্ষিণ ও উত্তরের বিভিন্ন এলাকায় বায়ুর গুণমান সূচক প্রায় 250-র কাছাকাছি পৌঁছে যায়। বর্ষা বিদায় নেওয়ার পর বাতাসে আর্দ্রতার অভাবে ভাসমান ধূলিকণার স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি আতশবাজিও বাতাসের মান অবনত করছে বলে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মনে করছে। আগামী 2-3 দিন বাজি পোড়ানোর হার আরও বহু গুণে বাড়বে, কাজেই বাতাসের মানও খারাপ হবে বলেই আশঙ্কা। সে কারণে আতশবাজি পোড়ানোর বিষয়ে দায়িত্ববান হতে নাগরিক সমাজের কাছে আবেদন জানিয়েছেন তারা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শহীদ বিপ্লবী মাতঙ্গিনী হাজরার 156তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন গান্ধীপুরী মাতঙ্গিনী হাজরা। মোহনবাগান সুপার জায়েন্ট 125তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ফাইনালে টাই ব্রেকারে মোহনবাগান 5-4 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়। একটি প্রতিবেদন। মোহনবাগান সমর্থকদের দীপাবলির উপহার 22 বছর পর আইএফএ জিতল সবুজ মেরুন দল। বিগত কয়েকদিন ধরেই সমর্থকদের বিক্ষোভে মাঠেই জবাব দিলেন বিশাল কাইত, কামিংস, শুভাশিসরা। নির্ধারিত অতিরিক্ত সময় রুদ্ধশ্বাস লড়াইয়ের পর খেলার ফল ছিল 1-1। টাই ব্রেকারে বাজিমাত করলেন মোহনবাগানের শেষ প্রহরী বিশাল কাইতের বিশ্বস্ত 2 হাত। পেনাল্টি বাঁচিয়ে তিনিই ম্যাচের নায়ক। সুপার কাপের আগে এই জয় মোহনবাগান শিবিরে যেন এক ঝলক টাটকা বাতাস। সমর্থকদের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়া মোহনবাগানের ফুটবলার, কোচ অনেকটাই স্বস্তি পেলেন। সেই সঙ্গে এই জয় উদ্বুদ্ধ করল টিম মোহনবাগানকে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যার সমাধানে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা চালাতে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, জিএসটি সংস্কারের সুবিধা সকল স্তরের মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে অর্থমন্ত্রক পণ্যের মূল্যের ওপর নজরদারি চালাচ্ছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। গতকাল প্রথম দফার মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হয়। কংগ্রেস তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। চাঁদের ওপর সূর্যের করোনাল মাস ইজেকশন সিএমইর প্রভাব এই প্রথম চন্দ্রযান-2 পর্যবেক্ষণ করেছে বলে ইসরো জানিয়েছে। উত্তরপ্রদেশের পবিত্র নগরী অযোধ্যায় আজ সন্ধ্যায় নবম দীপোৎসব শুরু হতে চলেছে। সীমান্তে দুদেশের সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, জিএসটি হারে সংশোধনের সুবিধা যাতে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যায় তা নিশ্চিত করতে অর্থমন্ত্রক 54টি পণ্যের মূল্যের উপর নজরদারি চালাচ্ছে। পরবর্তী প্রজন্মে জিএসটি হার এই 54টি পণ্যের উপর কার্যকর হয়েছে। নতুন দিল্লিতে গতকাল জিএসটি সাশ্রয় উৎসব সংক্রান্ত এক যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, দ্বিতীয় পর্যায়ে জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। In some few items where the input tax is more than the output, now that we've reduced the output, there will be some adjustment that the product will do before it reaches the consumer. So where it is expected to have 10 percentage points going as a benefit, it might end up having 8.25% being passed on actually because of the disparity which still continues to be in a very few set of items between the output tax and the input tax. অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এবছর নবরাত্রির সময় রেকর্ড পরিমাণ কেনাকাটা হয়েছে। গত বছর এই সময়ের তুলনায় চলতি বছরের নবরাত্রিতে বৈদ্যুতিন পণ্যের বিক্রয় 25% বৃদ্ধি পেয়েছে। জিএসটি সংস্কারের ফলে হ্রাস পেয়েছে খাদ্যপণ্যের দামও। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, নবরাত্রিতে যানবাহন বিক্রির হার অত্যন্ত বেড়েছে এবং ইলেকট্রনিক্স বাজার যাবতীয় সব রেকর্ড ভেঙে দিয়েছে। শ্রী গোয়েল বলেন, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই দেশে বিকাশের গতি এতটাই শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে, এর ফলে আন্তর্জাতিক অর্থভাণ্ডারও তার পূর্বাভাস পরিমার্জন করে ভারতের বিকাশ হার 6.6% হবে বলে জানিয়েছে। निवेश में, व्यापार में, उद्योग में जो भारत की अर्थव्यवस्था को उछाल मिला है, इसके कारण कंज्यूमर स्पेंडिंग, इन्वेस्टमेंट्स इन इंफ्रास्ट्रक्चर, जब दोनों पायदान पे अर्थव्यवस्था आगे बढ़ती है तो उसका जो मल्टीप्लायर इम्पैक्ट का लाभ देश को मिलता है व्यवस्थित रूप से। इसके कारण अर्थव्यवस्था विश्व की सबसे तेज गति से बढ़ने वाली अर्थव्यवस्था बनी है। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ব্রহ্মোস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি দেশীয় প্রযুক্তির সক্ষমতার এক চূড়ান্ত নিদর্শন। লখনৌতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিটে গতকাল শ্রী সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম দফায় নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ব্রহ্মোস ঐতিহ্যবাহী ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুত গতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। গতি, দক্ষতা এবং ক্ষমতায় ব্রহ্মোস এখন বিশ্বের শ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে। শত্রুপক্ষ ব্রহ্মোস থেকে निस्तार पावे न बोले श्री सिंह जानान कि हमारे जो विरोधी हैं अब ब्रह्मोस से बच नहीं पाएंगे। यह देश को पूरा भरोसा है। पाकिस्तान की जहां तक बात है तो अब उसकी एक एक इंच जमीन हमारी ब्रह्मोस की पहुंच में है। कहने का अर्थ यह है साथियों कि ऑपरेशन सिंदूर में ब्रह्मोस का जो प्रैक्टिकल डिमॉन्स्ट्रेशन हुआ है उसने देशवासियों और पूरी दुनिया में ब्रह्मोस के लिए एक कॉन्फिडेंस, एक आत्मविश्वास पैदा किया है।
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন দাখিলের কাজ চলছে। বেশ কয়েকজন বিশিষ্ট প্রার্থী গতকাল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজেপির প্রার্থী তারা কিশোর প্রকাশ কাটিহার কেন্দ্র থেকে তার প্রার্থীপদ দাখিল করেন। এই দফায় ভোট গ্রহণ 11ই নভেম্বর। কৈমুর কেন্দ্রে জেডিইউর প্রার্থী জামা খান, নাওয়াদার ওয়ারিসালিগঞ্জ থেকে আরজেডি প্রার্থী অনিতা দেবী মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। এই পর্বে 18টি জেলার 121টি বিধানসভা কেন্দ্রে আগামী 6ই নভেম্বর ভোট নেওয়া হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 20 অক্টোবর। বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস 5 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। নারকাটিগঞ্জ আসনের শাশ্বত কেদার পান্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে কিষানগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ কামরুল হোদা। মোহাম্মদ ইরফান আলম কসবা, জিতেন্দ্র যাদব পুনিয়া এবং মোহন শ্রীবাস্তব গয়া টাউন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন। গতকাল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থীদের নাম চূড়ান্ত করে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম বিহার বিধানসভা নির্বাচনের আগে ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে এসেছে। বিহারের 6টি আসনে তারা আলাদাভাবে প্রার্থী দেবে বলে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন। চাঁদের উপর সূর্যের করোনাল মাস ইজেকশন সিএমইর প্রভাব এই প্রথম চন্দ্রযান 2 পর্যবেক্ষণ করেছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে। চাঁদের হালকা বাতাস বা লুনার এক্সোস্ফিয়ার এবং এর পৃষ্ঠের উপর মহাকাশের আবহাওয়ার প্রভাব অনুধাবন করতে এই পর্যবেক্ষণ সহায়ক হবে। জিএসএলভি MK3M1 রকেট ব্যবহার করে শ্রীহরিকোটা থেকে 2019-এর 22 জুলাই চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হয়। এর মধ্যে রয়েছে 8টি পরীক্ষামূলক পেলোড। ওই বছর 20 আগস্ট চন্দ্রযান 2 সফলভাবে চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতেই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের অযোধ্যা আজ সন্ধ্যায় নবম দীপোৎসব শুরু হতে চলেছে। ভগবান শ্রীরামের অযোধ্যায় ফিরে আসার ঘটনাকে স্মরণ করে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর 26 লক্ষেরও বেশি প্রদীপ অযোধ্যা শহর জুড়ে প্রজ্বলিত হয়েছিল। এবছর সেই রেকর্ড ভেঙে রামকিপৌরির 56টি ঘাট বরাবর 26,11,101টি মাটির প্রদীপ প্রজ্বলন করা হবে, যা পবিত্র সরজু নদীকে এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যে আলোকিত করবে। অযোধ্যার এই দীপোৎসব সারা বিশ্বের সামনে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গরিমা তুলে ধরে। দিল্লিতেও উত্তরপ্রদেশের অযোধ্যার অনুকরণে এই প্রথম দীপোৎসব শুরু হয়েছে। গতকাল কর্তব্যপথে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই উৎসবের সূচনা করে বলেন, দীপোৎসব কেবলমাত্র প্রদীপ প্রজ্বলনের উৎসব নয়, এই উৎসব নবজাগরণের অগ্রদূত। উৎসবের মরশুমে বিহার ও উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন গন্তব্যের জন্য মধ্য রেলওয়ে 1700টিরও বেশি বিশেষ ট্রেনের সূচনা করেছে। দীপাবলি এবং ছট পুজোর সময় ভক্ত এবং যাত্রীদের জন্য মসৃণ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে দুদেশের মধ্যে সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে। কাতারের রাজধানী দোহায় গতকাল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুদেশের মধ্যে এই চুক্তি হয়েছে। এক বিবৃতিতে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনার সময় উভয় পক্ষই সাময়িকভাবে যুদ্ধবিরতি এবং দুদেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া তৈরির জন্য পরবর্তী বৈঠকে সম্মত হয়েছে। উল্লেখ্য, বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের তরফে প্রতিরক্ষামন্ত্রী খুয়াজা আসিফ এবং গোয়েন্দা প্রধান জেনারেল আসিফ মালিক এবং আফগানিস্তানের তরফে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব প্রতিনিধিত্ব করেন। এদিকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আকুন সম্প্রতি সীমান্ত সংঘর্ষ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি বলেন, ইসলামাবাদ আফগান সীমান্তে প্রথম সংঘর্ষ শুরু করে। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো মোহাম্মদ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গতকাল টেলিফোনে আফগান প্রধানমন্ত্রী কথা বলার সময় মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ পোস্টে মুজাহিদ বলেছেন, আফগান প্রধানমন্ত্রী আবারও কাবুল কোনো রকম সংঘর্ষে জড়াতে চায় না বলে জানিয়েছেন, কিন্তু বাধ্য হয়ে পাকিস্তানি হামলার জবাব দিতে হয়েছে। ভারত আজ
মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3টে। দুদলই 4টি করে ম্যাচ খেলেছে। ভারত 4 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে, ইংল্যান্ড 7 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। ভারত গত 2 ম্যাচে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। সেমিফাইনালের লক্ষ্যে জয়ে ফিরতে মরিয়া হরমনপ্রীতরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, জিএসটি সংস্কারের সুবিধা সকল স্তরের মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে অর্থমন্ত্রক পণ্যের মূল্যের উপর নজরদারি চালাচ্ছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। গতকাল প্রথম দফার মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হয়। চাঁদের উপর সূর্যের করোনাল মাস ইজেকশন সিএমইর প্রভাব এই প্রথম চন্দ্রযান 2 পর্যবেক্ষণ করেছে বলে ইসরো জানিয়েছে। উত্তরপ্রদেশের পবিত্র নগরী অযোধ্যায় আজ সন্ধ্যায় নবম দীপোৎসব শুরু হতে চলেছে। খবর শেষ হলো।